জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আজ গোটা দেশ ফুঁসছে, কাল গোটা দেশ ফুঁসছিল। ইউনিয়ন ক্যাবিনেট ব্রিফিংয়ের পর গোটা দেশ বসেছিল এই আশায় এবার প্রত্যাঘাতের সরাসরি বার্তা। কিন্তু সরকার প্রশ্ন করল, তোমার জাত কি? পেহেলগাঁওয়ে 26 জন সাধারণ নাগরিকের মৃত্যুতে যখন গোটা দেশ বলছে বদলা চাই, তখন সরকারের প্রশ্ন, তোমার জাত কি? পাকিস্তান একের পর এক উস্কানিতে যখন গোটা দেশ পাল্টা জবাব দিতে দাঁতে দাঁত চেপে অপেক্ষায়, তখন প্রধানমন্ত্রী মুম্বাইয়ে বিশ্ব সিনেমার চর্চায়। বদলার পাড়া কি কমে গেল? জাত গণনার আছে আবার কোনো ভাগাভাগি, দেশের মধ্যেই লাঠালাঠি জাতের নামে। যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত, এই মুহূর্তের অপেক্ষা করছে গোটা দেশ। সে অপেক্ষার অবসান ঘটিয়ে বড়সড় কোনো সরকারি ঘোষণার আশা করেছিল, একেবারে সরাসরি ঘোষণা। গতকাল গোটা দেশ সেই আশায় বসেছিল, কিন্তু ঘোষণা কি হলো? জাত গণনা। যে বিজেপির স্লোগান ছিল বাটেঙ্গে তো কাটেঙ্গে, সেই বিজেপিরই জাত গণনার ঘোষণায় অবাক বিরোধী কংগ্রেসও। কারণ এ দাবি তো ছিল রাহুল গান্ধীর, এটাই ছিল গত লোকসভা ভোটে তাদের অন্যতম এজেন্ডা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এবার দেশে জনগণনার সঙ্গেই হবে জাতি গণনা। তবে সেই তথ্য আলাদাভাবে প্রকাশিত হবে না, জনগণনার সঙ্গেই প্রকাশিত হবে জাতি গণনার তথ্য। অর্থাৎ এবার জনগণনার তথ্যের সঙ্গেই জানা যাবে দেশে কোন জাতির কোন উপজাতির কত জনসংখ্যা। গত লোকসভা ভোটে কংগ্রেসের অন্যতম ইস্যু ছিল জাতপাত। বিজেপির ধর্ম ন্যারেটিভ, কংগ্রেসের জাত, এই দুই ন্যারেটিভের দৌড়ে অবশ্য দাও মেরেছিল বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতা মেলেনি। সংরক্ষণ নিয়ে, জাতি গণনা নিয়ে রাহুল গান্ধী যতবার প্রশ্ন তুলেছেন ততবার চেপে ধরেছিল সরকার, তা সে বাইরে হোক বা সংসদের ভেতরে। वही 2-3% लोग, और बढ़ता किसको है? वही 2-3% लोग, और बाकी हिंदुस्तान 90% हिंदुस्तान देख। फाइनेंस मिनिस्टर मुस्कुरा रही हैं। कमाल की बात है, ये हंसने की चीज नहीं है मैडम, ये हंसने की बात नहीं है, ये जाति जनगणना है, ये जाति जनगणना है, इससे देश बदल जाएगा। सर आपको सर ये जो कमल হিন্দু ঐক্যের সওয়াল করে গিয়েছিল বিজেপি। একাংশের কাছে জনপ্রিয় হয়েছিল যোগী আদিত্যনাথের বিতর্কিত স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে। यह देश गुलाम क्यों हुआ? क्योंकि जातियों में विभाजित था। अगर उनको जोड़ने की बात की जा रही है कि वे बंटो मत, अच्छे के बारे में सोचो, विकास के बारे में सोचो, विरासत के बारे में सोचो। ये उछला नहीं था, ये यूपी से मैंने ही कहा था कि बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। যদিও কংগ্রেস এই বার্তা সামনে রাখে, বিজেপি স্রেফ উচ্চ বর্ণের জন্য দলিতদের ঠাঁই দিতে পছন্দ করে না তারা। আর এবার সরকারের তরফে ঘোষণা, জনগণনার সঙ্গেই হবে জাতি গণনা। कि हमारा सामाजिक ताना बाना राजनीति के दबाव में न आए, जातियों की गणना एक सर्वे के स्थान पर मूल जनगणना में ही सम्मिलित होनी चाहिए। इससे यह सुनिश्चित होगा कि समाज आर्थिक और सामाजिक दृष्टि से मजबूत होगा और देश की प्रगति भी निर्बाध चलती रहेगी। আচমকা এই ঘোষণায় কিছুটা চমকে গিয়েছে বিরোধী শিবিরও। তবে ঘোষণায় খুশি তারা, চাইছেন নির্দিষ্ট টাইমলাইন। पता नहीं क्या हुआ, सडनली 11 साल बाद नरेंद्र मोदी जी कहते थे कि सिर्फ 4 जाते हैं, सडनली का सेंसस का अनाउंसमेंट किया। हम इसको सपोर्ट करते हैं, पूरी तरह सपोर्ट करते हैं।
मगर हम टाइमलाइन चाहते हैं, हम जानना चाहते हैं ये कब तक होगा। যে নরেন্দ্র মোদী বলতেন কংগ্রেস জাতিগত বিভাজনের চেষ্টা চালাচ্ছে, যে গেরুয়া শিবির জাতিগত গণনাকে গুরুত্ব না দিয়ে তাকে বিভাজনের হাতিয়ার মনে করতেন, সেই তাদের সরকারের আচমকা ইউটার্নের রাজনৈতিক মহলে শোরগোল। সামনের বিহার ভোটই কি বালাই, জল্পনা রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। জাতিগত সমীক্ষার প্রয়োজন যে নেই তা নয়, কারণ সেই ইংরেজ আমলের থিওরি দিয়ে এখনও আমাদের কাজ চলে। তাই জাতিভিত্তিক উন্নয়নে এই গণনা প্রয়োজন, ঠিক, কিন্তু এ দেশে সবই তো রাজনীতির ঘোলা জলে গুলিয়ে যায়, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। 1931 সালে ঔপনিবেশিক শাসনকালে জে.এইচ. হাটন সাহেবের তত্ত্বাবধানেই জনগণনা হয় এবং সেই জনগণনার যে জাতিভিত্তিক যে পরিসংখ্যানগুলো আজও কিন্তু আমাদের বিভিন্ন সরকারি পরিসংখ্যানে, বেসরকারি পরিসংখ্যানে কার্যকর হয়ে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে সেই সময় থেকে আজকে এই জায়গায় প্রায় 10 দশকের উপরে এই প্রবাহমান ধারায় জাতিগত পরিসংখ্যান পাল্টেছে, এটাই স্বাভাবিক। যদি জাতি গণনাটা জনগণনার সাথে প্যারালালি গড়ে ওঠে, তাহলে যেটা হতে পারে উন্নয়নের গুলোকে মানে সারফেস থেকে সরে গিয়ে এই কোন জাতি কতটা সংখ্যায়, এটা কিন্তু মুখ্য হয়ে যাবে এবং সেখানেই হবে ভোট রাজনীতির অন্যতম চাষের জায়গা। জাতি গণনা নিয়ে বিতর্ক হতে পারে, তর্ক হতে পারে, প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয় তা নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু প্রশ্ন উঠছে সময়টা নিয়ে। গোটা দেশ যেখানে প্রত্যাঘাতের বার্তা শোনার অপেক্ষায় ছিল, সেখানে উত্তর পূর্বের করিডোর, আখের দাম, জাতি গণনার কথা বললেন অশ্বিনী বৈষ্ণব। গুরুত্ব কি বুঝতে পারছে না সরকার? প্রশ্ন তুললেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। তো এখন এইটা ইম্পর্টেন্ট, মানে অর্ডার অফ প্রায়োরিটিটা তো আমাদের দেখতে হবে। তো সেখানে এই সদিচ্ছার একটা প্রশ্ন তো উঠেই যাচ্ছে। আর আমি বারবার বলে যাচ্ছি যে পাকিস্তান ইন্ডিয়া বর্ডার থেকে লোকজন সরানো হচ্ছে না। এখানে প্রথম কথা ইনফ্যান্ট্রি ডিভিশনে যেতেই হবে, মানে ইনকারশন করতেই হবে, পাকিস্তানের ভেতরে ঢুকতে হবে। শুধু ড্রোন দিয়েও হবে না, আর এইখান থেকে ওই শেলিং করে হবে না। এইটা অবভিয়াসলি আপনার এখানে আপনাদের ইনফ্যান্ট্রি আমাদের যেতেই হবে, মানে পদাতিক বাহিনীকে ক্রস করে যেতেই হবে। তো সে সময় সমস্ত কিচ্ছু নেই। আমি বারবার আপনাদের চ্যানেলে এটা বলে যাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু তুলে যাচ্ছি। শেলিং আমরা রিপোর্টেডলি এখন করছি, কিন্তু তাতে কি হচ্ছে? ওতে কিচ্ছু হয় না। আসলে সময়টা গুরুত্বপূর্ণ। জাতিগত গণনা একটা সিরিয়াস পলিটিক্যাল ম্যাটার। সেটারে এখন আমরা তর্ক করব না কড়া জবাব দেব? সীমান্তের ওপারে আটকে থাকা বিএসএফ জওয়ান, তিনি কোন জাত, কোন ধর্ম, এটা নিয়ে চর্চা হচ্ছে না। তিনি যেই হন তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এখনো পাকিস্তানে বন্দী রয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। প্রায় 10 দিন কেটে গিয়েছে। বিএসএফ বারবার ফ্ল্যাগ মিটিং ডাকলেও পাক রেঞ্জার্স অংশ নেয়নি। পূর্ণমের স্ত্রী আজই ফিরেছেন। বিএসএফের তরফে জানিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টা এখন দেখছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বা ডিজিএমও। পাক রেঞ্জার্সের হাতে বন্দী হবার মাত্র 20 দিন আগে ফিরোজপুর বদলি হয়েছিলেন রিষ্টার বাসিন্দা বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। গত 23 এপ্রিল পাক রেঞ্জার্সদের হাতে পাকড়াও। এরপর থেকে কমান্ডিং অফিসার থেকে ডিআইজি পর্যায় পর্যন্ত দফায় দফায় ফ্ল্যাগ মিটিং চলে। এসওপি অনুযায়ী এভাবে কোনো জওয়ান সীমান্ত ভুলে চলে গেলে তাকে ফিরিয়ে দেওয়াই রেওয়াজ। তবে এবার পরিস্থিতি অন্যরকম। বৈঠকে কোনো পাক বাহিনী সাড়া দেয়নি। পাক রেঞ্জার্সদের তরফে পূর্ণমকে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। জেল হেফাজতে তিনি রয়েছেন। এবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস। সেনাবাহিনীর বিভিন্ন সামরিক অপারেশন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিজিএমও। পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত সরকারের নেওয়া
নেওয়া একাধিক পদক্ষেপের জোরে কার্যত সাঁড়াশি চাপে রয়েছে পাকিস্তান। এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যে বিএসএফের ওই কনস্টেবল তাদের হাতে এসে পড়ায় কার্যত তাকে মোহরা হিসাবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। তারা মনে করছে যে এই জওয়ানকে সামনে রেখে তারা অনেকটাই এগিয়ে থাকতে পারবে এবং সেই কারণেই তাকে ছাড়ার ক্ষেত্রে নিমরাজি এখনো পর্যন্ত পাকিস্তান। পাকিস্তানের চরিত্র মানে চিত্রটা তো খুব ভালো নয়। পরশুদিন হোম সেক্রেটারি এবং বিএসএফ এর ডাইরেক্টর জেনারেল মিস্টার চৌধুরী এই লেভেলে মিটিং হয়ে গেছে। এখন মিটিং এর আউটকাম কিছু বলেননি যে ওনারা কিভাবে কি আলোচনা করেছেন এবং এই আলোচনাটা আগে কোথায় নিয়ে যাওয়া হবে। স্বামীকে ফেরানোর আশায় হিমাচলের কাংড়ায় গিয়েছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। আশ্বাস নিয়ে ফিরতে হয়েছে তাকে। 100% শিওর আছে ওনাকে ফেরত দেওয়া হচ্ছে। ওনারা বলছে ম্যাডাম ভয়ের কোনো কথা নেই, উনি রিটার্ন চলে আসবেন। আচ্ছা, কে জানিয়েছে এটা? কে জানিয়েছে? সিও সাহেব ট্রেনে এখন ফিরিনি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। যার দায়িত্ব আছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। যে জায়গা থেকে পূর্ণমকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে বসেছে বিএসএফ ক্যাম্প। এপারে পূর্ণমের সতীর্থরাও আশায় ফিরে আসা। প্রশ্ন উঠছে, আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু কবে পাকিস্তান এই পূর্ণম সাউকে ছাড়া দেবেন? ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিএলএ মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। অনেকে প্রশ্ন তুলছেন, আমেরিকা বা ইসরায়েল যদি হয়, এতক্ষণে তারা যদি হতো তো তোড়ফোড় করে দিত। আমরা দেখেছি হামাস যখন ইসরায়েলে হামলা চালালো, তারপরে ইসরায়েল গাজার কি অবস্থা করেছে। আমেরিকা কিভাবে একের পর এক প্রত্যুত্তর দিয়েছে। ওসামা বিন লাদেনকে পাকিস্তানে ঢুকে তুলে এনে খতম করে দিয়েছে। ভারত কেন করছে না প্রশ্ন করছেন অনেকে। এখনো কোনো দেশ সমঝোতার কথা বলেছে, জ্ঞান দিচ্ছে ভারতকে। আরে কিসের সমঝোতা? যারা বলছে তাদেরও তো পাল্টা কথা শোনানো উচিত নয় ভারতের। এই আবহেও ভাবুন, এই পরিস্থিতিতে যেখানে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে পাকিস্তান একটা সন্ত্রাসী ব্যর্থ রাষ্ট্র, এটা প্রমাণিত, তারপরেও পাকিস্তানকে $108 মিলিয়ন অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্বব্যাংক। কারণ কি? মহিলা ক্ষমতায়ন। পাকিস্তানে আবার মহিলা ক্ষমতায়ন। আবার ভারত কি করছে? পাকিস্তানকে যাতে কোনোভাবেই অর্থ সাহায্য না করা যায় তার জন্য চেষ্টা শুরু করতে চলেছে তারা। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে IMF, সব জায়গাতেই পাকিস্তানকে কোণঠাসা করার তদবির করবে ভারত। কিন্তু কবে? স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আরজু ঘোষ। এটা অন্য কোনো দেশ হলে আপনারা ভাবুন, ইউএস বা ইসরায়েল হলে কি প্রতিক্রিয়াটার সঙ্গে সঙ্গে করতো। যে দেশে ওসামা বিন লাদেনকে মেরে চলে গেল, সেই দেশের এগেনস্টে যখন ইন্ডিয়ার এরকম গণহত্যা তারা করে বেরিয়ে গেল, এখনো গণহত্যা হয়তো আরো বাকি আছে, ইন্টেল ফেলিয়ার তো আছেই, সেইগুলো নিয়ে আমেরিকা এখন বলছে সমঝোতা হতে, আর তাতে ভারত কোনো কড়া প্রতিক্রিয়াই দেয়নি। এটা একদম মানে ক্ষমার অযোগ্য আর কি। কিন্তু প্রশ্ন উঠছে জায়গা থেকে, এই যে পেহেলগাঁওয়ে হামলা ঘটলো, 26 জন যে মারা গেলেন, তাদের বিচার কত দূরে হলো? এখনো পর্যন্ত হামলাকারীদের পাকড়াও করা সম্ভব হয়নি। অথচ এরকম খবর পাওয়া যাচ্ছে জঙ্গিরা ঘুরে বেরিয়েছে হামলার আগে, রেকি চালিয়েছে। এক প্রাক্তন পাক সেনা এই জঙ্গিদের মধ্যে ছিল। লস্করি তৈবার মদত রয়েছে, স্থানীয়রা মদত দিয়েছে তাদের। নিরাপত্তার গাফিলতি ছিল, এটা মানতে হয়েছে সরকারকেও, কারণ ওই জায়গায় পুলিশ বা সেনার আসতে অনেকটা সময় লেগে গেছিল, কারণ জায়গাটা দুর্গম। আর এই দুর্গম জায়গা দেখে রেকি করে গিয়েছিল জঙ্গিরা যখন বুঝতে পারছে যে এই জায়গা হামলার জন্য আদর্শ, এই জায়গায় নিরাপত্তার ফাঁকফোকর, আমরা কেন বুঝতে পারিনি? প্রশ্ন তো উঠবে এই সময়। আর প্রশ্ন উঠছে যত, এনআইএর ওপর চাপ বাড়ছে তত জঙ্গিদের খুঁজে বের করার। পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা, যেখানে 26 জন পর্যটকের প্রাণ যায়। আর তার আগে বেশ কয়েকদিন আগে রেকি করেছিল জঙ্গিরা।
পহেলগাঁও হামলায় চাঞ্চল্যকর তথ্য, জঙ্গিদের সাগরেদ, ধৃত ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। হামলার দুদিন আগে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বেসরান উপত্যকায় ছিল জঙ্গিরা। 15 এপ্রিল জঙ্গিরা পহেলগাঁও আসে। বেসরান ছাড়াও আরও 3টি জায়গায় রেকি করেছিল তারা, আরও অ্যামিউজমেন্ট পার্ক, বেতাব উপত্যকায়। নিরাপত্তা ব্যবস্থা করা থাকায় হামলার ছক বাতিল করে জঙ্গিরা। অন্তত 20 জন জঙ্গি সাগরেদ বা ওভারগ্রাউন্ড ওয়ার্কার চিহ্নিত হয়েছে। তাদের মধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। 4 জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার পাকিস্তানি জঙ্গিদের রেকি করতে সাহায্য করে। উপত্যকায় 3টি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ মিলেছে। তদন্তকারী সংস্থা 2টি ফোনের সিগন্যাল ট্রেস করেছে। 2500 জন সন্দেহভাজনের মধ্যে 186 জন হেফাজতে। এদিন এনআইএ ডিজি পৌঁছেছেন পহেলগাঁওয়ে। এনআইএ মনে করছে এখনো কাশ্মীর থেকে বেরোতে পারেনি জঙ্গিরা। এই আবহে সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। কুপওয়ারা, উরি, আখনুর সেক্টরে রাতভর গুলির লড়াই জারি। এই নিয়ে 7 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব, জি24 ঘন্টা। আর এই নিরাপত্তার গাফিলতির জায়গাটা ধরে বিরোধীরা সরকারকে চেপে ধরতে পারত না? একের পর এক সমালোচনায় সরকারকে কোণঠাসা করতে পারতো না? করেনি তো, করছে না তো এখনো পর্যন্ত। প্রত্যেকের সাথে সরকার বৈঠক করেছে এবং প্রত্যেক শাসক বিরোধী নির্বিশেষে প্রত্যেকে বলেছেন সরকার যা সিদ্ধান্ত নেবে পাশে আছে। সরকারের কট্টর সমালোচক এআইএমআইএম বা মিম তার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বিতর্কিত নেতা, হিন্দু মুসলিম বিভাজনকারী বলে অনেক সময় তার বিরুদ্ধে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। বিজেপিও একই অভিযোগ দাগিয়ে দিয়েছে। সেই ওয়েসি তোড়ফোড় মন্তব্য করছেন গত কয়েকদিন ধরে। এই জায়গায় অন্তত কোনো রকম রাজনীতি তিনি করছেন না। পাকিস্তানকে দুর্মুষ করছেন এই বিজেপি বিরোধী নেতা। তিনিও এক কাট্টা বলছেন পাকিস্তানের ঘরে ঢুকে মারলেই হবে না, ঘরে বসে যেতে হবে, দখল নিতে হবে। और छोड़ना नहीं, अब के बार अगर कुछ एक्शन ले रहे तो घर में घुस के बैठ जाना। घर में घुस के मारते बोले ना, अब घर में घुस के बैठ जाना, खत्म। ये होना चाहिए। पीओके ले लेना नहीं, अरे गवर्नमेंट खुद बोल रही। एक बात सुनिए, पीओके नहीं, पीओके का रेजोल्यूशन है पार्लियामेंट का, भारत की पार्लियामेंट का रेजोल्यूशन है, वो भारत का है बोल के। तो बीजेपी क्या बोलती, घर में घुस के बोले डैश डैश बोले, हम बोले घर में घुस के बैठ जाओ आप। ये खत्म होना है टेररिज्म। আমরা গত কয়েকদিন প্রধানমন্ত্রীকে দেখেছি একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করতে, এবং সেই বৈঠকের পর যে সমস্ত তথ্য বিক্ষিপ্তভাবে সামনে এসেছে তা আমরা আশায় বুক বাঁধছি এবার হয়তো করা জবাব। কিন্তু আজ প্রধানমন্ত্রী কোথায়? মুম্বাইয়ে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটে সিনেমার কন্টেন্ট নিয়ে তারকা খচিত আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज जब दुनिया स्टोरी टेलिंग के लिए नए तरीके ढूंढ रही है, तब भारत के पास हजारों वर्ष की अपनी कहानियों का खजाना है। हमारी स्टोरीज में साइंस भी है, फिक्शन भी है, करेज है, ब्रेवरी है। भारत के इस खजाने की बास्केट बहुत बड़ी है। आने वाली पीढ़ियों के सामने नए और इंटरेस्टिंग तरीके से रखना, ये वेव्स प्लेटफॉर्म की बड़ी जिम्मेदारी है। অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলছেন যে এখন কেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য কিন্তু একটা অন্য কথা বলছেন। তার দাবি এটা ক্যামোফ্লেজ হতে পারে, চিন্তার কোনো কারণ নেই। আমি এটা বিশ্বাস করতে চাইব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই এন্টারটেনমেন্ট সামিটে যাওয়াটা হয়তো একটা ক্যামোফ্লেজ, অর্থাৎ বিদেশি রাষ্ট্রকে বা আরও খোলাখুলিভাবে বলতে গেলে পাকিস্তানকে বিভ্রান্ত করার চেষ্টা। গোটা ভারতবর্ষের জনগণই পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দিতে চায়। ফলে এই যে অপটিক্স তৈরি হচ্ছে, সেই অপটিক্স যতই নরেন্দ্র মোদী সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মনে করানোর চেষ্টা করুক, আমি অন্তত বিশ্বাস করব এটা অপটিক্স মাত্র। এতে ভারতবর্ষের সিদ্ধান্তহীনতা বা ভারত রাষ্ট্রের
সিদ্ধান্তহীনতার কোনো চান্স নেই। ভারত রাষ্ট্র জানে যে ঠিক কিভাবে তার পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্রকে যথোপযুক্ত শিক্ষা দিতে হবে। আমরা নিশ্চয়ই এটাই এক্সপেক্ট করব যে ভারত জানে কিভাবে জবাব দিতে হয়। আমরা এটাই তো চাই, এই আশাই তো বসে আছি। কিন্তু এই যে অপটিক্সের কথা বললেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য, এই নজির কি আগেও আছে? আছে বলছেন তিনি। দিলেন ৭১-এর যুদ্ধের আগে ইন্দিরা গান্ধীর উদাহরণ। ১৯৭১-এ যুদ্ধ শুরুর আগে ইন্দিরা গান্ধী কলকাতায় বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করছিলেন। আমি ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর কোনোভাবে তুলনা করতে চাই না, কিন্তু আমি এটা বলবো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা এই ধরনের অপটিক্স তৈরি করতে পারেন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবশ্যই জানেন যে পাকিস্তানকে কিভাবে শিক্ষা দিতে হয়। আসলে সমস্যাটা হচ্ছে গোটা দেশের মুডটা অন্যরকম। গোটা দেশ এক কাট্টা হয়ে ফুঁসছে, রক্তের হিসেব চাইছে। একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ। অবসরপ্রাপ্ত কর্নেল জে সিং, তার উদাহরণ দিই। তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, আবার অস্ত্র ধরতে চান তিনি, আবার হাতে তুলে নিতে চান অস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে। তিনি বলছেন তার মতন অনেকে রয়েছেন যারা একসময় পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রয়োজনে বয়স হতে পারে, অবসর নিতে পারেন, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জবাব দিতে কিন্তু ছাড়বেন না। আর ঠিক এই জায়গা থেকে তারা বারবার প্রশ্ন তুলছেন, বারবার তারা নরেন্দ্র মোদীকেও বলছেন যে যদি দরকার হয় কোনোভাবে তারা আবার ময়দানে নামতে রাজি। 14 বছর ধরে জম্মু কাশ্মীরে কাজ করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল জে কে সিং। প্রথমে উত্তর কাশ্মীরে প্যারা কমান্ডো, পরে অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান ও পেহেলগাঁওয়ের মতো তৎকালীন সংবেদনশীল এলাকায় পোস্টিং। তারপর এখন অবসর। পেহেলগাঁওয়ে হামলায় রক্ত গরম হয়েছে আবার। পুরনো কমান্ডো জেগে উঠেছে এক্স কর্নেলের মনে। বদলা চাইছেন তিনি, চাইছেন আবার ফিরতে যুদ্ধের ময়দানে, তা সে যেভাবেই হোক না কেন। চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। मैं मानता हूं कि मैं सेना से सेवानिवृत्त हो चुका हूं, लेकिन अभी भी मैं तैयार हूं शरीर, मन और आत्मा से। एक बार फिर मैं मातृभूमि के रक्षा में सेवा देना चाहता हूं। मेरी उम्र बेशक कितनी भी हो, पर आज भी मेरी शारीरिक क्षमता, मानसिक दृढ़ता और देशभक्ति किसी युवा कमांडो से कम नहीं है। গোটা দেশ চাইছে প্রত্যাঘাত, গোটা দেশ চাইছে বদলা। রক্তের বদলে শত্রু রক্ত চাইছেন প্রাক্তন সেনাকর্তারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।